মাদ্রিদ ডার্বির আগে দুই মাদ্রিদের গল্প পাল্টে গেল এক নিমিষেই। প্রিমিয়ার লিগে লিভারপুলের একচ্ছত্র আধিপত্য, এবার বাকি কেবল পিএসজি দ্বিতীয় পত্র। তুরিনে ৫৮ বছর পুরনো ভুতুড়ে রাত ফেরালো ইউভেন্টাস, বায়ার্নের জন্মদিনের হার, ডর্টমুন্ডের ব্যর্থতার ঘানি আর লেভারকুজেনের সব হারানোর সপ্তাহ। শনি রবির ফুটবলে এই সপ্তাহে যা আপনি দেখেছেন, মঙ্গল বুধবারে আরও যা যা দেখবেন, তার সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, সপ্তাহ ঘুরলো, ভাগ্যটাও ঘুরে গেল। ঠিক এক সপ্তাহ আগে আপনাকে একটু ফিরিয়ে নিয়ে যায় লা লিগার পয়েন্ট টেবিলের কথাটা একটু কল্পনা করুন। বার্সেলোনা সবার ওপরেই ছিল, বার্সেলোনা এই সপ্তাহে ম্যাচ না খেলেও সবার ওপরেই আছে, কিন্তু রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের 3-এ নেমে গিয়েছিল এবং আতলেতিকো মাদ্রিদ আলভারেজের একটা গোলে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের 2-এ উঠে গিয়েছিল। এরকম অবস্থায় মাদ্রিদ ডার্বিতে আপনি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগটা দেখেছেন, যেখানে আতলেতিকো মাদ্রিদ হেরেছে। রিয়াল মাদ্রিদ অ্যাডভান্টেজ নিয়ে যাচ্ছে আতলেতিকোর মাঠে এই বুধবার রাতে খেলতে। দ্বিতীয় লেগ শুরুর আগে আরও একবার ভাগ্য পাল্টে গেছে, গল্প পাল্টে গেছে। রিয়াল মাদ্রিদ তারা জিতেছে, কিন্তু আতলেতিকো মাদ্রিদ নাটকীয়ভাবে হেরে গেছে হেতাফের কাছে। 14 বছর ধরে যে দলের বিপক্ষে তারা কখনো হারে নাই, 27 ম্যাচে যখন কখনোই হেতাফে আতলেতিকো মাদ্রিদকে হারাতে পারে নাই, এরপরে গিয়ে অবশেষে সেই গেরোটা হেতাফে খুলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে সম্ভবত লা লিগার পয়েন্ট টেবিলে যেভাবে তাদেরকে আরো একবার 3 নম্বরে ফিরিয়ে আনলো। এই যে প্রতি সপ্তাহে লা লিগার পয়েন্ট টেবিলের এই রকম দোলাচল, এটাই মার্কা আজকে তাদের ফ্রন্ট পেজে বলছে। তারা বলছে হেডস নাকি টেইল, মুদ্রার এপিঠ আর ওপিঠ যেমন উল্টো পাল্টা, ঠিক একই রকম ওলট পালট হচ্ছে এবারের লা লিগা। ঠিক একই রকম কথা বলছে আস। তারা অবশ্য রিয়াল মাদ্রিদকে বেশি ফোকাস করছে। দিয়ারিও আসের মন্তব্য হচ্ছে যে তেমন কোনো ফ্ল্যাশি কিছু না দেখিয়েই রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে আতলেতিকো মাদ্রিদকে টপকে গেছে। রিয়াল মাদ্রিদের কাজটাও খুব একটা সহজ ছিল না। রায়ো ভায়াকানোর বিপক্ষে তারা 2-1 গোলে জিতেছে, তাতে পয়েন্ট টেবিলের এই ছিঁড়ি দাঁড়িয়েছে। এবং তাতে বার্সেলোনা তারা এখনো পয়েন্ট টেবিলের সবার উপরে আছে গোল ডিফারেন্সে। এবং হেড টু হেডের হিসাবটা আসবে যখন পুরো সিজন শেষ হবে এরপরে। যাই হোক, আমাদের আলোচনার বিষয় আসলে আতলেতিকো মাদ্রিদ। হেতাফের বিপক্ষে তারা ম্যাচটা হারলো যেভাবে, এটা অনেকের মনের ভেতরেই আসলে বেশ খচখচানির জন্ম দিতে পারে। আতলেতিকোকে আপনি ঠিক এইভাবে চেনেন না। ফার্স্ট হাফে এইরকম কেজি গেম হয়েছে যে হেতাফে আর আতলেতিকো মাদ্রিদ এই দুই দলের ফার্স্ট হাফ এক্সজি ছিল যথাক্রমে হেতাফে 0.05, আতলেতিকো মাদ্রিদ 0.06। এইরকম অবস্থা থেকে সেকেন্ড হাফে ম্যাচটা একটু একটু করে খুলতে শুরু করলো। আরও একবার আতলেতিকো মাদ্রিদের সুপার সাব বনে গেলেন শর্লট। তিনি যখন পেনাল্টি থেকে গোল করলেন, আতলেতিকো মাদ্রিদ এগিয়ে গেল। ওটা ছিল তার 7ম গোল সাব হিসেবে মাঠে নামার পর, এবং লা লিগায় তার 10ম গোল। মনে হচ্ছিল যে ঠিক আছে, আতলেতিকো মাদ্রিদের কাজ শেষ। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার আগে এর চেয়ে বেশি আপনি আর আতলেতিকো মাদ্রিদের কাছ থেকে কি চান? এই 1 গোলের লিডটা ডিফেন্ড করতে পারবেন আতলেতিকো মাদ্রিদ। কিন্তু এরপরে ঘটনা পাল্টে গেল যখন রেড কার্ড দেখে মাঠ ছাড়লেন আনহেল কোরেয়া, এবং তারপরে ওই ফ্রিকিক থেকে গোল খেয়ে বসলো আতলেতিকো মাদ্রিদ, এবং পরে গিয়ে আরও একটা গোল হেতাফে করে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে দিল। এবং শেষ 5টা ম্যাচে আতলেতিকো মাদ্রিদের রেজাল্টটা যদি আপনি দেখেন, এই যে হেতাফের সঙ্গে তাদের হার আর সেল্টা ভিগোর সঙ্গে এই জায়গায় ড্র, এই দুটো ম্যাচেই তারা রেড কার্ড দেখেছিল। এখানে বারিওস দেখেছিলেন, বারিওসের রেড কার্ড দেখার ফলে পরে গিয়ে যেটা হয়েছে যে সেল্টা ভিগো ওই ম্যাচটায় শুরুতে লিড নিয়েছিল, পরে যদিও আতলেতিকো মাদ্রিদ মান বাঁচিয়েছে। আর হেতাফের ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে, রেড কার্ড ম্যাচটা পুরোপুরি পাল্টে দিয়েছে। এবং কোরিয়া আসলে এরপরে রেফরিকে যা বলেছেন তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এই বলার কারণে তার 4 থেকে 12 ম্যাচের একটা নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে। আর আতলেতিকো মাদ্রিদের সিজনটা কিরকম যাচ্ছে সেটা সম্ভবত আমরা এই সপ্তাহেই জানতে পারবো। এইটাই আতলেতিকো মাদ্রিদের ডি ডে হতে যাচ্ছে। ডি উইক বলা আসলে আরও বোধহয় শ্রেয়। প্রথমে রিয়াল মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে তাদের ভাগ্যটা লেখা হবে, এবং এরপরেই লা লিগার ম্যাচে বার্সেলোনা তাদের প্রতিপক্ষ। তার মানে লা লিগায় তারা যদি টিকে থাকতে চায়, ওইটা তো একটা ব্যাপার আছে, আর চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হলে তাদেরকে রিয়াল মাদ্রিদকে হারাতেই হবে। আতলেতিকোকে নিয়ে আপনি যতই প্রশংসা করেন না কেন, যত ভালো কথা বলেন, যত স্তুতি করেন, যত আলভারেজ, গ্রেজমান, সিমিওনের প্রশংসা করেন, এই দুটো ম্যাচ হারলে পরে সম্ভবত আতলেতিকো মাদ্রিদকে শিরোপা শূন্য থাকতে হতে পারে, যদিও তারা কোপা দেল রেতে এখনও টিকে আছে খুব ভালো মতো।
যাই হোক, আমরা একটু রিয়াল মাদ্রিদের দিকে যাই। রিয়াল মাদ্রিদের কাজটাও একদমই সহজ ছিল না। চ্যাম্পিয়ন্স লিগের হ্যাংওভার যেমন কাজ করেছে আতলেতিকো মাদ্রিদের, রিয়াল মাদ্রিদের ক্ষেত্রেও কথাটা সত্য। রায়ো ভায়াকানোর বিপক্ষে তারা 2-1 গোলে জিতেছে, কিন্তু জয়টা কি এত সহজ ছিল? আপনি এই স্ট্যাটগুলো দেখলে বুঝতে পারবেন যে 10টা শট করেছে রিয়াল মাদ্রিদ, 20টা শট করেছে সান্তিয়াগো বার্নাবিউতে রায়ো ভায়াকানো। এবং এরকম কোনো ঘটনা 2008 সালের পর এই প্রথম ঘটলো যে অপোনেন্ট টিম রিয়াল মাদ্রিদের দ্বিগুণ শট করেছে সান্তিয়াগো বার্নাবিউতে। 10-এর একটা ডিফারেন্স, বোঝাই যাচ্ছে রিয়াল মাদ্রিদ কোনো মতে খেলাটা জিততে পেরেছে। 2টো গোল করেছেন কিলিয়ান এমবাপে আর ভিনিসিয়াস জুনিয়র মিলে। রিয়াল মাদ্রিদের এটুকুই করার ছিল, তারা ওটুকুই করেছে। জুড বেলিংহাম খেলেছেন, আতলেতিকো মাদ্রিদের সঙ্গেও তিনি খেলবেন বলে ধারণা করা যায়। স্পষ্টতই তিনি খেলবেন। আসল ম্যাচ তাহলে ওইটাই দাঁড়াচ্ছে, তাই না? মাদ্রিদ জার্বি, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ভার্সেস আতলেতিকো মাদ্রিদ, আতলেতিকোর মাঠে। আর বার্সেলোনা যে এই সপ্তাহে এখনো পর্যন্ত ম্যাচ খেললো না, তার কারণ আপনি এতক্ষণে নিশ্চয়ই জানেন। বার্সেলোনার ফার্স্ট টিম ডক্টর তিনি মারা গেছেন এবং এই ঘটনা জানার পর বার্সেলোনা সিদ্ধান্ত নিয়েছিল ওসাসুনার বিপক্ষে না খেলার, যে কারণে লা লিগার পয়েন্ট টেবিলে তারা আসলে লিডটা বাড়াতে পারে নাই। ওই হাতে থাকা ম্যাচ বার্সা কবে খেলবে, সেখানে নতুন কোনো সমীকরণ সৃষ্টি হবে কিনা, এইটা একটা প্রশ্ন বটে। তবে আপাতত বেনফিকার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে তাদের যে মঙ্গলবারের ম্যাচটা, এইটার দিকেই সব নজর তাদের থাকার কথা। 1-0 গোলে বার্সেলোনা এগিয়ে আছে। দে শুড গো থ্রু, তাই না, এখান থেকে। এবং বার্সা ফ্যানদের জন্য আরেকটা ভালো খবর হচ্ছে ম্যাচের টাইমিংটা 11:45। চ্যাম্পিয়ন্স লিগে আপনি 11:45-এ বড় টিমের ম্যাচ খুব একটা দেখতে পান না, স্পেশালি নকআউট পর্বে তো আরও বেশি না। বার্সেলোনা সমর্থকদের জন্য বা ফুটবল ফ্যানদের জন্য সুখবর হচ্ছে যে আপনার এই যে টানা কয়েকটা বিগ ম্যাচ যখন চ্যাম্পিয়ন্স লিগে থাকছে এই মঙ্গলবার রাতে, আপনি অন্ততপক্ষে বার্সার ম্যাচটা কোনো রকম কোনো ইন্টারাপশন ছাড়া দেখতে পাচ্ছেন। তো লা লিগার ফিরিস্তি শেষ করে আমরা চলেন যাই এবার প্রিমিয়ার লিগে, পয়েন্ট নাম্বার 2, এবং এটা হচ্ছে লিভারপুলের সুইট 16। লিভারপুলের এখন প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে লিড হচ্ছে 16 পয়েন্টের, এবং আর্সেনাল তাদের হাতে একটা ম্যাচ বেশি থাকলেও তারা যে 16 পয়েন্টে পিছিয়ে, এখান থেকে নিশ্চয়ই আর্সেনাল আর প্রিমিয়ার লিগ টাইটেলটা উদ্ধার করতে পারবে না, তাই না? মিকেল আর্তেতাকে অবশ্য জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কোনো জবাব না দিয়েই চলে গেছেন, তিনি কিছু বলতে চাইছেন না। যাই হোক, এই 16 সংখ্যাটা আসলেই লিভারপুলের জন্য সুইট 16। একে তো 16 পয়েন্টের লিড, তার ওপরে যদি তারা হাতে থাকা যে 9টা ম্যাচ আছে, 19টা ম্যাচ তো তারা খেলেছে, 29টা ম্যাচ তারা খেলেছে, আর 9টা ম্যাচ হলে প্রিমিয়ার লিগ শেষ। এই 38 ম্যাচের হচ্ছে প্রিমিয়ার লিগ, আর 9 ম্যাচের ভেতরে তাদের দরকার 16 পয়েন্ট, অর্থাৎ আর 16টা পয়েন্ট হলে প্রিমিয়ার লিগের 20তম টাইটেল ঘরে তুলবে লিভারপুল। তো 16 সংখ্যাটা খুবই পয়া এই মুহূর্তে লিভারপুলের জন্য। লিভারপুল এই সপ্তাহে ম্যাচটা যেভাবে জিতলো, এটা খুব একটা সহজ ছিল না। ডারউইন নুনিয়েজ ম্যাচটা ঘুরিয়েছেন, কি অদ্ভুত ঘটনা না? মানে যিনি ফার্স্ট হাফের শেষ দিকে হয়তো রেড কার্ড দেখে মাঠ ছাড়তে পারতেন, তিনি সেকেন্ড হাফের শুরুতে খেলা ঘুরিয়ে দিলেন। এবং মোহামেদ সালাহ ম্যাচ শেষে ডারউইন নুনিয়েজের ভূয়সী প্রশংসা করছেন। আপনি চিন্তা করেন মোহামেদ সালাহ যার রেকর্ড হয়েছে, কি বলেছেন তিনি সেই প্রসঙ্গে পরে আসছি। মোহামেদ সালাহর কিছু রেকর্ড হয়েছে এই সপ্তাহে। তিনি সার্হিও আগুয়েরোকে ধরে ফেলেছেন প্রিমিয়ার লিগের অল টাইম টপ স্কোরারের ওই লিস্টটাতে। তার সামনে থাকা অ্যান্ড্রু কোলের 3 গোল বেশি আছে, ওটাকেও তিনি হয়তো এই সিজনেই ছাড়িয়ে যাবেন। আপনি একবার কল্পনা করুন, মোহামেদ সালাহকে ছাড়া লিভারপুলের এই যে স্বপ্নযাত্রা চলছে, নতুন কোচের আন্ডারে প্রিমিয়ার লিগ শিরোপার খুব কাছাকাছি তারা, চ্যাম্পিয়ন্স লিগেও মোটামুটি ভালো অবস্থানে এখনও আছে। এই সব কিছু লিভারপুলের সম্ভব হয়েছে, তার ভেতরে অন্যতম বড় অবদান এই মোহামেদ সালাহর। এবং তিনি বলছেন ডারউইন নুনিয়েজকে তিনি প্রতিবার চেষ্টা করেন তাঁতিয়ে দিতে। নুনিয়েজের একটা বড় ইম্প্যাক্ট এই মুহূর্তে এসে, সিজনের বিজনেস এন্ডে এসে আপনি দেখতে পাচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটার কথা চিন্তা করেন, যে গোলটা পিএসজির সঙ্গে লিভারপুল করলো, তাতে নুনিয়েজের অবদান আছে। এই ম্যাচে সাউদাম্পটন, যারা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের 20 নম্বর দল, তাদের বিপক্ষেও তিনি ওই গোলটা করলেন, পরে গিয়ে পেনাল্টি আদায় করে দিলেন। তো নুনিয়েজকে নিয়ে সালাহ বলছেন, নুনিয়েজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার, যদি ওর মাথাটা মাঝে মধ্যে কাজ করে না, এর জন্য আমি ওর সঙ্গে সব সময় কথা বলতে থাকি। পিএসজির সঙ্গে ম্যাচটাও দেখুন, ওর বড় একটা প্রভাব তাতে ছিল। এই যে মোহামেদ সালাহ বলছেন না যে নুনিয়েজের মাথাটা মাঝে মধ্যে কাজ করে না সব সময় ঠিক মতো, যে টিমমেট হিসেবে আরেক টিমমেটকে বুঝতে পারাই একটা হেলদি টিমের সম্ভবত সবচেয়ে বড় সম্পদ। আপনি চিন্তা করেন নুনিয়েজকে নিয়ে কত আলোচনা, কত সমালোচনা, কিন্তু গুরুত্বপূর্ণ সময় তিনি তার কাজটুকু করে দিয়ে যাচ্ছেন। আর্সেনালের সঙ্গে লিভারপুলের এইটাই সম্ভবত দূরত্ব।
যে তাদের দলে জোতা গোল করেন, লুইস গোল করেন, তাদের দলে গাকপো গোল করেন, তাদের দলে নুনিয়েজ যাকে নিয়ে এত কথা হয় তিনিও গুরুত্বপূর্ণ সময় গোল করে দেন এবং এই সবাইকে একসঙ্গে বাঁধেন সম্ভবত মোহামেদ সালাহ, যিনি ধারাবাহিকভাবে এইবার আরও একবার গোল তো করছেন এবং সম্ভবত গোল্ডেন বুটটাও জিতে যাবেন। তবে লিভারপুলের আসল পরীক্ষা শুরু হচ্ছে এইখানে। ওই যে বলছিলাম যে দ্বিতীয় পত্র পরীক্ষা এখনো বাকি আছে, এইটাই তো দ্বিতীয় পত্র পরীক্ষা। অ্যানফিল্ডে লিভারপুলের কাছে আছে 1-0 গোলের লিড আর পিএসজির আছে বুক ভরা সাহস। এখন এটা বললে আপনার কাছে অন্যরকম শুনতে মনে হতে পারে, এই সাহসে আলাদা করে কোনো পরত দেওয়ার প্রয়োজন নাই। পিএসজি যে খেলাটা খেলেছে নিজেদের ঘরের মাঠে লিভারপুলের সঙ্গে, ঠিক একই রকম খেলাটা তারা যদি অ্যানফিল্ডে খেলতে পারে, অ্যানফিল্ডে লিভারপুলের জন্য বেশ সেটা চ্যালেঞ্জিং হবে। তবে 1 গোলের লিড সেটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা লিভারপুলের আছে। এখন পিএসজি যদি খুব বেশি অ্যাটাকিং ফুটবল খেলতে যায় তাহলে হয়তো লিভারপুল কাউন্টার অ্যাটাকে 2-3টা গোল করেও বসতে পারে। ম্যাচের গল্পটা দুরকম হতে পারে এই ক্ষেত্রে আমার মতে। এক হচ্ছে লিভারপুল 3-1, 4-1, 2-1 গোলে জিতে গেল, আর পিএসজির ক্ষেত্রে যেটা হতে পারে যে তারা আগের ম্যাচে যা দেখিয়েছে তার সঙ্গে ফিনিশিং টাচের ওই ঠিকানা খুঁজে নিয়ে তারা এই ম্যাচটা জিতে গেল। জানি না কোন গল্পটা হবে, তবে লিভারপুল এই মুহূর্তে যে অবস্থায় আছে তাদের প্রিমিয়ার লিগ নিয়ে কোনো চিন্তা না করলে হচ্ছে। তাদের এরপরে নিউক্যাসলের সঙ্গে লিগ কাপের ফাইনাল, এই দুটো ম্যাচ পিএসজি এবং লিগ কাপের ফাইনাল জিতে গেলে এর পরের মাসে গিয়ে তাদের প্রিমিয়ার লিগের পরের ম্যাচ, আর 16 গোলের লিড তো আছেই। এবার চলেন পয়েন্ট নাম্বার 3, হাই ইউভেন্টাস। ইউভেন্টাস আমাদেরকে অনেক পেছনে ফিরিয়ে নিয়ে গেছে। এটা বলার আগে আমার মনে হয় এই ছবিটা দেখা প্রয়োজন এবং এই ছবিটা অনুভব করাও প্রয়োজন। আতালান্তার ফুটবলাররা বুনো উল্লাস করছেন ইউভেন্টাসের মাঠে, আর ইউভেন্টাসের ফুটবলাররা এই জায়গায় বিমর্ষ হয়ে পড়ে আছেন। এক একজনের চেহারার দিকে তাকানো যায় না। ইউভেন্টাস সমর্থকদের দিকেও আপনি তাকাতে পারেন, কেউ এরকম করছেন না নিশ্চয়ই। ইউভেন্টাস 4-0 গোলে হেরেছে আতালান্তার কাছে তাদের ঘরের মাঠে। এরকম কোনো ঘটনা, এত বড় ব্যবধানের হার, 4 গোলের হার ঘরের মাঠে ইউভেন্টাস সবশেষ হেরেছিল 1967 সালে তাদের নগর প্রতিদ্বন্দ্বী তোরিনোর কাছে। সেটা ছিল একটা ডার্বি এবং ওই ম্যাচে হার ইউভেন্টাসের কাছে ইতিহাসের কালো অধ্যায় থাকে না কিছু, ওরকম একটা ঘটনা হয়েছিল। সেই হার তাদের ফেরত এসছে এত বছর পরে, 58 বছর পর। এবং সেটা নিয়েই যা ইতালিয়ান মিডিয়াগুলো হেডলাইন করেছে এগুলো না বললেই নয়। কোরিয়েরে দেল্লো স্পোর্ট বলছে উনা মাতানজা। এটার বাংলা যদি আপনি করেন বা ইংরেজি করি তাহলে বোধহয় সহজ হবে, স্লটার। আপনি এক অর্থে স্লটারের বাংলা করলে কি দাঁড়ায় আমি এটা বলতেও চাচ্ছি না, এটা ম্যাসাকার এটা বললে বোধহয় বুঝতে আরো সুবিধা হবে। গাজাতে দেল্লো স্পোর্ট তারা বলছে দিয়াস পাক্কা ইউভে। এটাকে তারা ফিরিয়ে নিয়ে গেছে তাদের ওই রোমান কল্পকাহিনীর সঙ্গে। তারা বলছে দেবী এসে ইউভেন্টাসকে হত্যা করে গেছে। তো এই হচ্ছে অবস্থা। 4-0 গোলে আতালান্তার কাছে উড়ে যাওয়ার পরে তিয়াগো মোত্তা তিনি তার ওই জায়গা ধরে রাখতে পারবেন কিনা প্রশ্ন এখন সেটা। সেরিয়াতে তারা টানা 5টা ম্যাচ জিতে এই জায়গায় এসছিল। যদিও এই 5 ম্যাচের ভেতরে কিছু শুভঙ্করের ফাঁকি আছে। ফাঁকিগুলো কি? এই 5 ম্যাচের পাশাপাশি তারা এমপোলির কাছে কোপা দেল রে থেকে বিদায় নিয়েছে হেরে, যেটাকে এই তিয়াগো মোত্তা 4-0 গোলে হারার পরে বলছেন ওই হারটা বড় ছিল। এই হারটার মানে তিনি বোঝেন, আতালান্তার মানে বোঝেন, এমপোলির কাছে হারের মানে তিনি বোঝেন না। তারা চ্যাম্পিয়ন্স লিগে পিএসভির কাছে হেরে বাদ পড়লো ফার্স্ট লেগে জেতার পরে, এবং এখন তিয়াগো মোত্তার দল কোনোভাবেই সেরিয়ার পয়েন্ট টেবিলের অবস্থা দেখলে আপনি জানেন যে আসলে কোনোভাবেই টাইটেল রেসে নাই। তিনিও এটা বলছেন যে টাইটেল রেসে থাকার যে গুঞ্জনটুকু মিডিয়া তৈরি করেছিল এটা আর এখন হবে না। কিন্তু এই হারটাকে তিনি হজম করতে পারবেন, এরপরে কি তিনি ইউভেন্টাসের কোচ হিসেবে থাকতে পারবেন? কারণ এমনিতেই তার প্লেয়িং স্টাইলটা এখনো পর্যন্ত ওই অর্থে দাঁড়ায় নাই, 8-9 মাস হয়ে গেছে। আর তার উপরে এই অধারাবাহিক ফল, এই ম্যাচটাকে বাদ দিল আপনি কোপা দেল রে বলছি, কোপা ইতালিয়া এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় তারা হতেই পারতো বড় দলের কাছে হেরে বা অন্য কোনোভাবে হেরে, যেভাবে তারা হেরেছে এরপরে সম্ভবত মোত্তার এই সিজনটা শেষ করা কঠিন হয়ে যেতে পারে। ইউভেন্টাসের পয়েন্ট টেবিলে আপনি 4 নম্বরে এখনো খুঁজে পাবেন, তবে এই সপ্তাহটা একটু আলাদা ছিল বাকি দলগুলোর জন্য। আতালান্তা তারা এখন 58 পয়েন্টে 3 নম্বরে আছে, 2 পয়েন্টের
বেশি আছে নাপোলির, আর এর চেয়ে 1 পয়েন্ট বেশি ইন্টারের। ইন্টার মিলান 2 গোলে পিছিয়ে পড়েছিল, তারা 3-2 গোলে মনজাকে হারিয়েছে। এইসি মিলানের ক্ষেত্রেও একই রকম ঘটনা, লেৎসের সঙ্গে তারা 2-0 গোলে পিছিয়ে পড়ে 3-2 গোলে জিতেছে। এবং এরকম ঘটনা এইবার প্রথমবারের মতো সেরি আর ইতিহাসে ঘটেছে যে একই রাউন্ডে মিলানের 2টা ক্লাব 2-0 গোলে পিছিয়ে গিয়ে ওই ম্যাচটা শেষ পর্যন্ত জিতে শেষ করতে পেরেছে। সেরি আর ইতিহাসেই এরকম ঘটনা প্রথম ঘটেছে। আর নাপোলির ব্যাপারটা বলা দরকার, নাপোলি ফিওরেন্তিনাকে 2-1 গোলে হারিয়েছে, রোজায় ধরেছে, বুঝেছেন? যাই হোক, 2-1 গোলে হারিয়েছে এবং ওই 2-1 গোলে হারানোর পরে আন্তোনিও কোন্তে বলছেন তার হাতে আছে আর 10টা ফাইনাল ম্যাচ, মানে 28টা ম্যাচ হয়েছে, 38 ম্যাচ হলে সেরিয়া শেষ। 1 পয়েন্ট পিছিয়ে তার দল। ইন্টার মিলানের তুলনায় বেশ কিছু কঠিন ম্যাচ 2 দলেরই আছে, আপনি কোন্তের দলকে ফেলে দিতে পারবেন না। এবং টানা 5টা ম্যাচ মানে জিততে না পেরে এরপরে নাপোলির একটা জয় এসছে। তবে আতালান্তাকে ওই জায়গায় রাখতে হবে। লাৎসিওর ম্যাচ আমি যখন কথা বলছি আজ রাতে রয়েছে। সেরিয়ার ফিরিস্তি এখানেই শেষ। আমরা এবার বুন্দেসলিগায় যাব। মুদ্রার ওপিটটা এই মুহূর্তে কি দেখছেন? জাভি অলোনসো, এটাই আমাদের পয়েন্ট নাম্বার 4। তবে শুরুটা করতে চাই বায়ার্ন মিউনিখকে দিয়ে। তাদের 125 বর্ষপূর্তির ম্যাচ এটা ছিল। জার্সি দেখে বুঝতে পারছেন এই ছবিটা অবশ্য আরও বেশি আইকনিক। ছবিটার নিজেই একটা গল্প আমাদেরকে বলে দেয়। বখুম যারা রেলিগেশন ব্যাটেলে আছে তাদের সঙ্গে 2-0 গোলে এগিয়ে থেকে সেই ম্যাচটা শেষ পর্যন্ত 3-2 গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। আর ওই যে মিলানের গল্প বলছিলাম, একই রকম ঘটনা আসলে ঘটেছে বুন্দেসলিগাতেও। একই দিনে বায়ার্ন মিউনিখ, বায়ার লেভারকুজেন এবং একই সঙ্গে ডর্টমুন্ড, এই 3টা দলই হেরে বসেছে 2008 সালের পর প্রথমবার এরকম কোনো ঘটনা ঘটেছে। যাই হোক, বায়ার্ন মিউনিখ কোচ কোম্পানি জানতেন যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ গেছে, সামনে আরেকটা ম্যাচ আছে। তিনি একগাদা ফুটবলারকে বিশ্রাম দিয়ে তার সেকেন্ড 11 নামিয়েছিলেন, যেটা হেরে বসেছে। আর লেভারকুজেনের ক্ষেত্রে এই ছবিটাই আসলে সব গল্প আমাদেরকে বলে দেবে। জাভি অলোনসোর দল 2-0 গোলে হেরেছে ভের্ডার ব্রেমেনের কাছে এবং ওই হারের প্রক্রিয়ায় থাকা অবস্থায় জাভি অলোনসো ভাবলেন যে ফ্লোরিয়ান ভার্টসকে নামিয়ে দেই, আমার ম্যাচটা তো উদ্ধার করতে হবে। বায়ার্ন মিউনিখ পয়েন্ট খোয়াচ্ছে, তাহলে আমার দল জিতে গেলে তো এইখানে আমি বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে পয়েন্টের ব্যবধানটা কমিয়ে আনতে পারবো। সেই হিসাব থেকে তিনি যখন ফ্লোরিয়ান ভার্টসকে মাঠে নামালেন, এরপরে ফ্লোরিয়ান ভার্টসের এই দশা হলো এবং এখন তিনি আর খেলতে পারছেন না বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগের ম্যাচটাতে, যাতে 3-0 গোলে এরই মধ্যে লেভারকুজেন পিছিয়ে আছে। মাঠে তো ইনজুরি নিয়ে ছেড়েছেনই ভার্টস এবং এরপরে সোমবার জানা গেছে কয়েক সপ্তাহের জন্য তিনি বাদ পড়ে যাচ্ছেন, মানে মাঠ থেকে তার বিদায় নিতে হচ্ছে। আপাতত তিনি খেলতে পারবেন না। এই মুহূর্তে কিছুটা সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে জাভি অলোনসোকে, কারণ একে তো বুন্দেসলিগা গেল, চ্যাম্পিয়ন্স লিগ থেকেও আর কোনো সম্ভাবনা নাই। 3-0 গোলের হার থেকে নিশ্চয়ই আর ঘুরে দাঁড়ানো সম্ভব হওয়ার কথা নয়, যদিও সম্ভব, মানে জাভি অলোনসো নিজেই করে দেখিয়েছিলেন লিভারপুল আর এসি মিলানের ম্যাচে, কিন্তু এখন তো দুনিয়ার এত সহজ নয়। আর ডর্টমুন্ডের কথা কি বলবেন? ডর্টমুন্ডের কঠিন পরীক্ষা বাকি আছে এখনও। লিলের সঙ্গে 1-1 গোলের সমতায় তারা আছে সেকেন্ড লেগ লিলের মাঠে, এবং ওই ম্যাচটায় ডর্টমুন্ড যে জিততে পারবে না এরকমই বেশিরভাগ লোকের মনে হওয়ার কথা। ডর্টমুন্ড আবার এই সপ্তাহে হেরেছে অসবার্গের কাছে 1-0 গোলে। ডর্টমুন্ডের অবস্থা টাল মাটাল, তাদেরকে নিয়ে আলাদা করে আমাদের বোধহয় একদিন কথা বলতে হবে। যাই হোক, আমাদের সময় খুব বেশি নেই, আমরা পয়েন্ট নাম্বার 5-এ যেতে চাই। ব্রুনো ইজ ব্রিলিয়েন্ট। আমরা অনেক সময় বড় দলদের নিয়ে কথা বলি, তবে আমাদের যেটা নিয়ে কথা বলা হয় না অনেক সময় পাঁচমিশালিতে, সেটা হচ্ছে যারা চ্যাম্পিয়ন্স লিগে থাকে না। তবে এই সপ্তাহে ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে কথা না বলে উপায় নাই, কারণ ফার্নান্দেজকে নিয়ে বেশ কিছু সমালোচনা আপনি গেল কয়েক সপ্তাহে শুনেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের এক কিংবদন্তি রয় কিন, তিনি বেশ কঠোর সমালোচনা তিনি করেছেন। কিন্তু এই যে আর্সেনালের সঙ্গে ফ্রি কিকে ব্রুনো ফার্নান্দেজ যা করে দেখালেন, এইটাকে আমাদেরকে নতুন করে আরেকবার বোঝালো না যে ইনি চাইলেই যে কোনো বড় ক্লাবে খেলতেই পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডকে। তিনি এই বয়সে এসেও ইউনাইটেডেই থেকে যাচ্ছেন। প্রিমিয়ার লিগে 2020 সালের পর থেকে আপনি যদি গোলের কন্ট্রিবিউশন দেখেন, সেই জায়গায় মোহামেড সালাহ, হিউমিং সনের পরের নামটাই ব্রুনো ফার্নান্দেজ। তো এই রেকর্ড যার আছে তাকে আপনি আসলে কটাক্ষ করেন কি করে? তাকে বরং ম্যানচেস্টার ইউনাইটেড সম্ভবত কাজে লাগাতে পারলো না। এবং এই যে এক ব্রুনো ফার্নান্দেজ যে পারফরমেন্স দেখালেন আমাদেরকে আর্সেনালের বিপক্ষে, এরপরে রুবেন আমোরিম আমাদেরকে বললেন যে উই নিড মোর ব্রুনো। মানে ব্রুনো ফার্নান্দেজের মতো প্লেয়ার যদি আরও বেশি ইউনাইটেডে থাকতো, তাহলে হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের এই দশা, এই অবস্থায় হয় না।
এই সপ্তাহ শেষে এসে আমরা ব্রুনো ফার্নান্দেজকে নিয়েও কথা বলার সুযোগ পেলাম। আর আর্সেনালকে নিয়ে কি দুটো কথা বলা দরকার। আর্সেনাল সুযোগ তৈরি করলো সেকেন্ড হাফে, কিছু ফার্স্ট হাফেও করেছিল, কিন্তু তারা ম্যাচ জিততে পারলো না। খুব স্বাভাবিকভাবেই তারা ইউনাইটেডের কাছে ইনফ্যাক্ট হেরেও বসতে পারতো। তাতে তাদের প্রিমিয়ার লিগের স্বপ্ন যা ছিল ওই ড্র করে সেটুকুও শেষ হয়ে গেছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নটা ভালো মতোই তাদের টিকে আছে। তারা 7-1 গোলে জিতে এবার তারা পরের লেগটা যখন খেলতে যাচ্ছে নিতান্তই এক আনুষ্ঠানিকতার ম্যাচ সেটা হতে যাচ্ছে। এই ছিল আমার এই সপ্তাহের সেরা 5 পয়েন্ট। আপনি আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে যে কি কি মিস করে গেলাম আর কি কি নিয়ে কথা বললে ভালো হতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.